করোনাকালীন এই সময়টাতে আমরা প্রত্যেকেই বাসায় থেকেছি এবং বাসার মানুষদের সাথে সময় কাটিয়েছি। আমরা হয়তো বাসা থেকে হোম অফিস করেছি, কেউ কেউ আবার বাসা থেকে হয়তো ক্লাস কন্ডাক্ট করেছি। কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি যে যেই শিশুরা আমাদের সাথে আমাদেরই বাসায় থাকছে, সেই শিশুদের জীবনটা কিভাবে যাচ্ছে, তাদের মানসিক অবস্থা কেমন আছে? সুধী দর্শক মণ্ডলী, আজকে এমন একটা টপিক নিয়ে আমরা কথা বলবো যে টপিকটা নিয়ে আমরা হয়তো কখনোই এইভাবে চিন্তা করে দেখিনি। সেটা হলো করোনাকালীন এই সময়ে শিশুদের যে মানসিক আচরণের পরিবর্তন এবং এক্ষেত্রে শিশুর যারা অভিভাবক আছেন তাদের করণীয় কি, সেটা নিয়ে আজকে আমাদের কথা হবে ই ডক্টরের এবং এভার কেয়ার হসপিটাল ঢাকা নতুন একটা আয়োজন হ্যালো ডক্টরের প্রথম এপিসোডে। এবং আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর ফারজানা ইসলাম, বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান, শিশু বিকাশ কেন্দ্র, এভার কেয়ার হসপিটাল ঢাকা। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের হ্যালো ডক্টরে। অনেক ধন্যবাদ। কেমন আছেন ম্যাম? ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আমিও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনাদের এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আর এটা খুবই সময় উপযোগী একটা আলোচনা আপনারা করছেন, সবাই করছেন, কিন্তু আরো বেশি আলোচনা হওয়া দরকার। আসলে অনেক ইস্যুস আছে আমাদের অভিভাবকদের। ম্যাম, আজকে এই আলোচনাগুলোকে এগিয়ে নেওয়ার জন্য এবং আপনি যেটা বললেন যে আরো বেশি আলোচনা দরকার, এবং আমরা মনে করি যে আলোচনাগুলো সেইখান থেকে আসা দরকার যিনি এই বিষয়ের বিশেষজ্ঞ। এবং আমরা আজকে আসলে আপনার কাছ থেকে, আপনার মুখ থেকে শোনার জন্য আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রথমেই আমি যে বিষয়টা জানতে চাই যে সবসময়ই যে কথাটা একদম ফার্স্টে চলে আসে, ইনফ্যাক্ট আমরা এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে ফেসবুক, ইউটিউবেও সবার মুখ থেকে একটা কথা শুনে থাকি, সেটা হলো প্যারেন্টিং। তো আমি আপনার কাছে ফার্স্টেই যেটা জানতে চাইবো যে এই প্যারেন্টিংটা বলতে আমরা আসলে কি বুঝবো? শুনেন, পেরেন্টিং বা আমরা যে অভিভাবকত্ব যেটা বলি বা সন্তান প্রতিপালন, এটা আসলে যে কোনো একটা রিলেশনশিপের মতো এটা শিশু এবং অভিভাবকের একটা পারস্পরিক সম্পর্ক, এমন একটা সম্পর্ক যেখানে একটা মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, একটা মিউচুয়াল ট্রাস্ট থাকতে হবে। এটা পেরেন্টিং বলতে আগে কিন্তু আমরা আমাদের চিন্তায় চলে আসতো যে আমরা কাউকে কন্ট্রোল করতে চাচ্ছি, কিন্তু এখন কিন্তু এখানে একটা বিরাট প্যারাডাইম শিফট হয়ে গেছে। এখন কিন্তু ওই কন্ট্রোলিং মোড নিয়ে পেরেন্টিং করলে হবে না। আমি কিন্তু একটা মানব শিশুর সাথে আদান প্রদান করছি, কাজেই এই শিশুটা কিন্তু অনেক বুদ্ধিদীপ্ত এবং ও নিজেও কিন্তু জানে যে ওর ভিতরে কিন্তু অনেক পটেনশিয়ালস আছে। কাজেই ও যদি রেসপেক্ট না পায়, মিউচুয়াল রেসপেক্টটা না পায়, তাহলে কিন্তু সে কিন্তু আমাকে সহজে গ্রহণ করবে না। কাজেই এইটা পেরেন্টিংটা এখন একটা মিউচুয়াল রেসপেক্ট এবং ট্রাস্ট রিলেশনশিপের মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু যেটা হলো আমাদের কিন্তু পেরেন্টিং এ আমরা মনে করি যে বাচ্চারা এমনি এমনি আগে মনে করতাম যে এমনি এমনি বড় হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু আসলে আমাদেরও অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, ওদেরকে বোঝার জন্য আমাদেরকে কিন্তু একটু নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে আসলে দেখতে হবে। এটা একটা আসলে লাইফ লং লার্নিং প্রসেস। আপনি যে একবার অনেক বই পড়ে আপনি পেরেন্টিং শিখে, যতই পেরেন্টিং শিখে আপনি মনে করেন যে আপনি শিক্ষিত হয়ে গেছেন, পারবেন না। এটা কিন্তু আপনার অনেকটা গাড়ির, আমি বলবো এটা ড্রাইভিং এর মতন ব্যাপার। আপনি যত বই পড়ে আপনি সমস্ত রুলস রেগুলেশনস মুখস্থ করেন না কেন, যতক্ষণ না আপনি এটা প্র্যাকটিস করবেন, আপনি কিন্তু ততক্ষণ ভালো ড্রাইভার হতে পারবেন না। পেরেন্টিংও ঠিক এরকম, আপনার এটা একটা সাধনার মতন একটা বিষয়, একটা অনুশীলনের বিষয়। যত আপনি মাঠে নেমে আপনি আনটিল অ্যান্ড আনলেস ইউ প্র্যাকটিস, আপনি দেখবেন যে এটা আপনি পারছেন না।
আর আরেকটা মজার ব্যাপার হলো যে আপনি যত কিছু জেনে আপনি পেরেন্টিং করতে শুরু করেন না কেন, আপনি যখন স্টেজে নামবেন তখন হুম, হুম। কিন্তু আপনার কাছে মনে হবে যে আমার কাছে ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট, আমার কাছে যে প্রবলেমস গুলো আসছে এটার একটা সমাধানও আমার কাছে নাই। কাজে ইউ উইল লার্ন পেরেন্টিং অ্যাজ ইউ গো অ্যালং। হ্যাঁ, তো মানে এটাই অ্যাকচুয়ালি এটাই যেটা বোঝা যাচ্ছে অভিভাবকতা। যে প্যারেন্টিং এর সিলেবাস বলতে কিছু নাই, জি। এটা একটা ভাস্ট ভাস্ট সিলেবাস। ম্যাম, আপনি কথায় কথায় যেটা বলছিলেন যে প্যারেন্টিংটা হলো একটা রেসপেক্ট এবং ট্রাস্টের জায়গা, এটা অভিভাবকের সাথে শিশুর। তো আমাদের অভিভাবকদের মধ্যে একটা টেন্ডেন্সি সবসময় কাজ করে যে শিশুর উপর চাপিয়ে দেওয়া, একেবারে সে কি হতে চায় সেটা থেকে শুরু করে সে কোনটা খাবে কোনটা পড়বে সবকিছুই চাপিয়ে দেওয়ার ব্যাপারটা। তো এইটার ক্ষেত্রে এই ট্রাস্ট এবং রেসপেক্ট ব্যাপারটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়? আচ্ছা, আম, আমরা সবসময় আমাদের একটা ধারণা থাকে যে আমি মনে মনে যেটা ভাবছি আরেকজনও এই একই জিনিস চিন্তা করছে, কিন্তু আরেকজনের যে দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা হতে পারে। এবং আমার বাচ্চা, আমি মনে করি ও আমার মতনই ভাববে, কিন্তু এটা কখনোই ঠিক না। আমার বাচ্চার সম্পূর্ণ একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। এই জন্য আমাকে ওকে অবজার্ভ করতে হবে। ওর সাথে কিভাবে আমি এটা বুঝবো? আমি যত ওর সাথে খেলা করব, যত ওর সাথে গল্প করব, যত ওর সাথে সময় পার করব, তত কিন্তু আমি ওর মনের ভাবটা বুঝতে পারবো। এবং ওর মনের ভাবটা আমাকে কিন্তু রেসপেক্ট করতে হবে। আমাকে কম্প্যাশনেট হতে হবে, এমপ্যাথেটিক হতে হবে, আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। যত আমি ওকে বুঝতে পারবো, তত ওর ফিলিং যত ভ্যালিডেট করতে পারবো, তত ও আমাকে একসেপ্ট করবে। নাহলে প্রথমেই আমাকেও বাদ দিয়ে দেবে। এখনকার বাচ্চারা সোজা বাদ দিয়ে দেয়। আচ্ছা, আহ, আপনি বলছিলেন যে যতটা সময় আমরা বাচ্চাকে দিতে পারি, একটা সময় তো ছিল যখন আমরা লাইক 5 মাস আগেও আমরা হয়তো আমাদের অফিস নিয়ে 9টা 5টা অফিস নিয়ে অনেক ব্যস্ত থাকতাম, সেক্ষেত্রে হয়তো আমরা বাচ্চাদেরকে সময় দিতে পারিনি। সেই বিষয়টাতে আমরা আসবো, বাট যেহেতু আজকে আমাদের টপিকটা শুধুমাত্র করোনা, মানে শুধুমাত্র বলবো না, আসলে আমরা স্পেসিফিক্যালি আলোচনা করব যে করোনাকালে শিশুদের আচরণের যে সমস্যা হচ্ছে সেটা নিয়ে। জি। এক্ষেত্রেও দেখা গিয়েছে যে অনেক বাবা মারাই কিন্তু দীর্ঘ সময় বাসায় থেকেছেন, কিন্তু আসলে শিশুর সাথে সময় ব্যয় করেননি, তাদেরকে হোম অফিস করতে হয়েছে, অথবা তিনি হয়তো ফেসবুকে বা ইউটিউবে তার সময়টা পার করেছেন, শিশুর সাথে কিন্তু সময় দেননি। এক্ষেত্রে আসলে বাচ্চাদের আচরণে কি ধরনের পরিবর্তন আসতে পারে? আম, সবাই সময় দেয়নি এটা ঠিক না। কেউ কেউ কিন্তু খুব সুন্দর সময় দিয়েছে, এবং তারা কিন্তু পেরেন্টিংটাকে, পেরেন্টহুডটাকে এনজয় করতে পেরেছে। কিন্তু যারা পারেনি তাদের ক্ষেত্রে অবশ্যই, তাদের বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক সমস্যা স্বাভাবিকভাবেই আমরাও দেখতে পাচ্ছি, আমাদের এক্সপিরিয়েন্সে আমাদের কাছে আসছে। আর সবাই এটা এক্সপিরিয়েন্স করছে। যদি আপনি ছোট বয়স থেকে বলেন, একদম ইনফ্যান্ট অ্যান্ড টডলার, হুম, হুম, সেই বয়সের বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, ওরা তো কিছু বুঝতে পারছে না যে এটা করোনা বা কিছু, কিন্তু ওরা অবজার্ভ করছে ওদের পেরেন্টসকে, ওদের পেরেন্টাল অ্যাংজাইটিকে। ওদের পেরেন্টস মনোযোগ দিতে পারছে না, মনোযোগী হয়ে ওদের কথা শুনতে পারছে না, খেলতে পারছে না ওদের সাথে, ওদেরকে খাওয়াতে পারছে না, সবকিছুতে ওদের একটা, পেরেন্টদের ভিতরে বাচ্চারা খুব ভালো, ওদের সিক্স সেন্স আছে। ওরা কিন্তু হুম, হুম, বুঝতে পারে, সেন্স করতে পারে যে আমার পেরেন্ট ভালো নাই, হ্যাঁ, অ্যাংজাইটিতে ভুগছে। এবং এটাতেই কিন্তু বাচ্চারা তখন ঘ্যান ঘ্যান করে, অ্যাজিটেটেড হয়ে যায়। হুম, হুম, ওদের খাওয়া, ঘুম, সবকিছুর সেখানে সমস্যা হচ্ছে, রুটিন এলোমেলো হয়ে যাচ্ছে। বাচ্চাদের টেম্পার ট্যান্ট্রামস হয় এই বয়সটাতে, এমনিতেই হয়। আর যখন তারা দেখে যে ওদের পেরেন্ট ওদের প্রতি মনোযোগী না, তখন টেম্পার ট্যান্ট্রাম আরো বেশি হয়। অর্থাৎ বাচ্চা ল্যাশ আউট করছে, হুম, কথা মানে আমি বুঝতে পারছি না কেন, কিন্তু অনেক বেশি রেগে যাচ্ছে, হুম, হুম, ডিসরাপটিভ হয়ে যাচ্ছে। আর আরেকটু বড় বাচ্চাদের
কথা যদি বলেন মিডল স্কুল যারা, এটা ইনফ্যান্ট এন্ড টডলারের পরে আমি প্রি স্কুল বলি। হ্যাঁ, প্রি স্কুলের ক্ষেত্রেও ওই একই জিনিস হচ্ছে যে ওরাও অনেক বেশি টেম্পার ট্যান্ট্রামস দেখাচ্ছে। আর আরেকটা হলো যে এই বাচ্চাগুলো আজকাল দেখা যাচ্ছে যে বাবা মাকে দেখছে মোবাইল নিয়ে বসে আছে, কাজে ইটস ন্যাচারাল ওরা তো বাবা মা রোল মডেলিংটা ফলো করবে, এবং ওরা বুঝতেছে যে আর বাবা মাও দিয়ে দিচ্ছে ওদের হাতে যে মোবাইল বা ট্যাব এগুলো ওরা পেয়ে যাচ্ছে, এবং ঘন্টার পর ঘন্টা এতে অতিবাহিত করছে। কিন্তু এই ছোট বাচ্চাকে মোবাইল দেওয়ার ব্যাপারটা কি, যে আমি ড্রাইভিং করার আমার বয়স হয় নাই, কিন্তু আমাকে গাড়ির চাবি দিয়ে দেওয়া হলো, এটা অনেকটা সেরকম। কাজেই এই বয়সে যখন ওরা এরকম খুব ফাস্ট মুভিং এই মোবাইল অ্যাপস ডিভাইসেস এগুলো যখন দেখছে, তখন ন্যাচারালি ওদের ব্রেইন এটার সাথে তাল মেলাতে পারছে না, স্পিডে দৌড়াতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অর্থাৎ এখানে ব্রেইন অ্যাজিটেশন হচ্ছে, ব্রেইন তখন আসল সময় যে মনোযোগ দেওয়ার ব্যাপারটা সেটা পারছে না, ও যে সৃজনশীলতার যে ক্ষমতা সেই ক্ষমতাগুলো ভোতা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরা খেলতেই পারছে না। তারপরে ওদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওদের ঘুমের সমস্যা হচ্ছে। আর আরেকটা যেটা সমস্যা হয় আমরা যেটা থেকে বুঝি যে বাচ্চাদের বেশ সমস্যা হচ্ছে, ডেভেলপমেন্টাল রিগ্রেশন হয়, অর্থাৎ যা ওরা অর্জন করেছিল ওদের বিকাশজনিত সক্ষমতাগুলো সেগুলোতে ওরা পিছিয়ে যেতে থাকে। হ্যাঁ, যে টয়লেট ট্রেনিং অ্যাচিভ হয়েছে সে বিছানা ভেজাতে শুরু করছে, যে টয়লেট ধরে রাখতে পারতো সে টয়লেট মিসহ্যাপস করছে। হ্যাঁ, আচ্ছা, এটা হলো প্রি স্কুল বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে। আর মিডল স্কুল বাচ্চারা যারা 6 থেকে 12 বছর আমরা যাদেরকে বলি, তাদের ক্ষেত্রেও ওই একই সমস্যা হচ্ছে। এই বাচ্চারাও ঘন্টার পর ঘন্টা এই ডিভাইসেস নিয়ে কাটাচ্ছে, প্লে স্টেশন খেলছে। হ্যাঁ, ওরা মনে করছে যে এটা তো ছুটি, কিন্তু ওই কনসেপ্টটা আমরা ওদেরকে দিতে পারি নাই। না, এটা ছুটি ঠিক আছে, ছুটি মানে স্কুল নাই, কিন্তু এটা হোম স্কুলিং এর সময়। এই কনসেপ্টটা আমরা কিন্তু আমাদের এই এরিয়াটাতে আমরা চালু করতে পারি নাই, যার জন্য ওদের রুটিন সম্পর্কে রুটিন থেকে ওরা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং এই বাচ্চাদেরকে ঠিক রাস্তায় ধরে রাখার একমাত্র উপায় অ্যাঙ্কার হলো গ্রাউন্ডিং, অ্যাঙ্কারিং হলো রুটিন। ওই রুটিনটাই ওদের নাই, কাজেই ওরা একেবারেই এলোমেলো নদীতে হাবুডুবু খাওয়ার মতন অবস্থা এই বাচ্চাদের। তারপরে হলো এদের এই বাচ্চাদের মেইন কাজটাই তো হচ্ছে খেলা, পড়াশোনা। হ্যাঁ, এই বয়সটাতে এই যে এই 6 থেকে 12 বছর বয়সে, এই বয়সে কিন্তু ওরা খুব ভালো, ওরা ওইটুকু বুঝে ফেলে যে আমাকে রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করলে আমি লাভবান হতে পারি। কাজেই এই বয়সটাই কিন্তু নিয়মানুবর্তিতা শেখাবার একদম উপযুক্ত সময়। এবং এই বয়সটাতে ওরা যখন দেখছে যে আমার বাবা সারা রাত জেগে ল্যাপটপে বসে আছে, আমার সবাই দেরি করে ঘুমাচ্ছে, তাহলে আমি ঘুমাবো না কেন? তারপরে পরের দিন বাবা উঠছে 12টার সময়, তাহলে আমার কি দোষ, আমি কেন করব না এরকম? এইভাবে সারা দিনের রুটিন নষ্ট হয়ে যাচ্ছে, তারা রোদের চেহারা সূর্যের চেহারা দেখতে পাচ্ছে না। হ্যাঁ, আবার পরের দিন রাত জাগছে। তারপরে আরো যেটা হচ্ছে যে এই সমস্ত ডিভাইস এবং এগুলো প্লে স্টেশন এগুলো খেলতে খেলতে এই বাচ্চাগুলো স্বাভাবিকভাবেই খুব অ্যাজিটেটেড হয়ে যাচ্ছে, এবং ইনস্ট্রাকশন পরে ওরা ইনস্ট্রাকশন ফলো করতে পারছে না। পড়াশোনার যেই সময়টা পড়াশোনার সময়, সেই সময়টা আর তাদের মনোযোগ থাকছে না। আচ্ছা, এই গেল পড়াশোনা। আর খেলাধুলা করতে পারছে না, নো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কাজেই তারা ওজন বেড়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। তারপরে এগুলো তো হচ্ছেই, আর ইমোশনাল ডিসরেগুলেশন হচ্ছে।
মার সাথে মারামারি হচ্ছে, ভাই বোনদের সাথে মারামারি পিটাপিটি হচ্ছে। আর তারপরে আপনার টিনেজের কথা যদি বলেন, টিনেজ তো এমনিই তাদের হরমোনাল সার্চেস নিয়ে একটা নিজেরাই একটা কনফিউশন স্টেজের মধ্যে আছে, একটা নিজেরাই একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে আছে। সেই সময়ে যদি এমন একটা সময়ে তারা এমনিই ঘরে থাকতে চায় না, সেই বাচ্চাদের যদি এরকম করে চেপে বসে ঘরে বসে থাকতে হয়, তাহলে তো এটা তাদের জন্য এটা সাংঘাতিক, মানে এটা একটা ডিপ্রেশন আসবেই এবং মেন্টাল প্রেসার থাকবে সারাক্ষণ, সে চাইবে না যে ঘরে থাকতে। ঘরে থাকাটা ওর জন্য এমনি ভীষণ একটা কঠিন ব্যাপার, তারপরেও ওকে এটা থাকতে হচ্ছে। তো টিনেজের যেটা হচ্ছে যে টিনেজের বাচ্চাগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে এত বেশি ওরা ডিপ্রেসড হয়ে যাচ্ছে কেউ কেউ, যে তারা সেলফ হার্ম করতে শুরু করেছে এবং সুইসাইডাল থটস চলে আসছে ওদের মধ্যে, সুইসাইডাল ইন্টেন্টস আসছে, হ্যাঁ, হোপলেসনেস আসছে, ফ্রাস্ট্রেশন আসছে, যে ওর কাছে মনে হচ্ছে যে ওয়ার্থলেস, হ্যাঁ, আমার মানে আমি নানান রকম পরীক্ষার প্রিপারেশন নিয়ে দিতে পারছি না, এরকম মানে কত অনেক বেশি টিনেজদের ডিপ্রেশন আমরা দেখছি যে এটা বলার মতন না, ওদের অনেক সাপোর্ট লাগবে। আচ্ছা ম্যাম, এর পরের স্টেজটা যারা আমরা যদি আপনি তো টিনেজের কথা বললেন, আমরা যদি এইবার একটু চিন্তা করি যে একদম লেট টিনেজ যারা আছে, লাইক আমরা দেখেছি যে এবারে যেমন হায়ার সেকেন্ডারি এক্সামটা এখনো পর্যন্ত হয়নি, সো যারা স্টুডেন্টস ছিল, যারা এক্সামিনি ছিল, তারা একটা প্রিপারেশন নিয়ে যাচ্ছে, তারা একটা কনফিউজিং সিচুয়েশনের মধ্যে, কবে পরীক্ষা হবে, কবে তারা এইচএসসি পাশ করতে পারবে, কবে তারা ভার্সিটিতে ভর্তি হবে, এই পুরা ব্যাপারটাতে তারা একটা ভ্যাসিলেটিং সিচুয়েশনের মধ্যে আছে। তো সেক্ষেত্রে তাদের মানসিক অবস্থাটা কি হতে পারে বা কি ধরনের চেঞ্জেস আসতে পারে তাদের মধ্যে? হ্যাঁ, এইটাই তো আলাপ করছিলাম যে আসলে টিন এজে কি হয়, এটা আমাদের অভিভাবকদের আসলে খুব ভালো করে জানতে হবে। টিন এজে কি হচ্ছে, এই সময়টা নানান রকম হরমোনাল সার্চের কারণে, ওর দৈহিক পরিবর্তনের কারণে এই পরিবর্তনটাকে ওর প্রথম মেনে নিতে কষ্ট হচ্ছে। তারপরে ও দেখছে যে ওর মনের ভিতরে নানা পরিবর্তন হচ্ছে এবং সে নিজেকে খুঁজে পাচ্ছে না, আমি কোথায়, হু এম আই, প্রচন্ড রকমের একটা আইডেন্টিটি ক্রাইসিস এসে ভুগছে, নাও বড় নাও ছোট। তারপরে হচ্ছে যে ও বুঝতে পারছে না যে আমি কেন এত ইম্পালসিভ হয়ে যাই। এই সময় প্রচন্ড ডোপামিন রিলিজ হয় এবং ডোপামিন রিলিজের ফলে ওরা একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন খুঁজে সব কিছুতে, এবং তাতে করেই ওরা কিন্তু এরকম ইম্পালসিভ থাকে। ও নিজেই জানে না যে আমি কেন এত ইম্পালসিভ, এবং ও নিজেই বুঝতে পারে না যে আসলে আমি কি চাই। হ্যাঁ, এগুলো ওর নিজের সাথে নিজের যুদ্ধ চলছে। এবং এই সময়ে আরো কি হয় যে এর উপরে পেরেন্টাল প্রেশার থাকে, সোসাইটাল প্রেশার থাকে, ওর উপরে সবাই এক্সপেক্ট করতে থাকে, হ্যাঁ, প্রেশার টু সাকসিড, তোমাকে যেমনিই হোক তোমাকে সাকসিড হতেই হবে, তোমাকে অ্যাচিভ করতেই হবে। এই ওদের কিন্তু ওরা যতই বাইরে ল্যাশ আউট করুক না কেন, যতই রেবেলিয়াস হোক না কেন, ওরা কিন্তু ভেতরে ভেতরে কিন্তু ওদের মধ্যে কিন্তু সবসময় এই জিনিসটা কিন্তু থাকে যে আমার পেরেন্টকে আমি স্যাটিসফাই করতে চাই। ওরা কিন্তু পেরেন্টকে কিন্তু মানে ওদের নিজের ভেতরেই কিন্তু একটা গিল্ট ফিলিং এ কিন্তু সবাই কিন্তু ভোগে যে আমি
আম, ওদের ভালো লাগছে না, পড়তে পারছে না, মনোযোগ দিতে পারছে না, হয়তো বসে বসে আহ, পড়াশোনা না করার জন্য অনেক পিছিয়ে গেছে। কিন্তু এই কারণে ও যেহেতু ওর পেরেন্ট ওর ওর যেটা এক্সপেকটেশন আছে ওর উপরে সবার, ওই এক্সপেকটেশন মিট করতে যে পারবে না, সেইটা কিন্তু ওর উপরে একটা বিরাট বড় প্রেশার। এবং এই প্রেশারের কারণে কিন্তু এই টিনেজের টিনরা কিন্তু ভীষণ ফ্রাস্ট্রেটেড ফিল করে। হ্যাঁ, এবং এই যে আপনি বলছেন যে এইচএসসি দিতে গিয়ে প্রিপারেশন নিয়েছে বেচারা, নিয়ে ওর ভালো প্রিপারেশন হয়তো ছিল, কিন্তু ভালো প্রিপারেশনের পরেও এখন ও আটকে গেল, ও ঝুলে গেল, সাংঘাতিক ভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। তো এই ফ্রাস্ট্রেশনের সময় অভিভাবকরা কি করতে পারেন? এই সময়ে ওদের এই ফিলিংটাকে ভ্যালিডেট করতে হবে। ওর যখন এখন ওর এমন মনে হতেই পারে যে আমার পড়তে ইচ্ছা করছে না, আমি একটুখানি বাইরে ঘুরে আসবো, বা আমি একটুখানি হয়তো বা আমার বা নিজের মতন সময় কাটাবার, কিন্তু এটা একটা ওদের বেসিক নিডের সময়। এই টিনেজে মানুষ কিন্তু নিজেকে খোঁজে, কাজে এই সময় ও কিন্তু নিজের সাথে নিজের সময় কাটাবে, এটা ওর একটা, এই স্পেসটা ওকে দিতে হবে। কিন্তু আমরা এটা বুঝতে পারি না বলে ও যখনই ঘরে একা সময় কাটাচ্ছে, আমরা কিন্তু তখন ওকে ডিস্টার্ব করতে শুরু করি, দরজা নক করতে শুরু করি, কেন দরজা বন্ধ করেছো, কি করছো, ওকে সন্দেহ করতে শুরু করি। এইটা কিন্তু এই বাচ্চাদের জন্য খুব কষ্টদায়ক। যে ও ওকে বিশ্বাস করছে না, তাহলে where does he belong? এইটা কিন্তু টিনেজে ওদের কাছে একটা অনেক বড় প্রশ্ন। ওরা এই সময়ে এটাকে অ্যানালাইসিস করছে যে where do I belong? Do I belong here? Do I belong there? এবং সেই সময় কিন্তু আমরা ওকে পেরেন্টরা আরো অবিশ্বাস করছি, তাহলে ও যাবে কোথায়? এই জন্য পেরেন্টদের এই সময় সবচেয়ে বড় জিনিস হলো ওদের প্রতি আমাকে বিশ্বাসটা রাখতে হবে, আমার ট্রাস্টটা রাখতে হবে যে আমার ছেলে ঠিক আছে, ওর একটু সময় ও ওর মতন করে নিচ্ছে, আমি ওকে ডিস্টার্ব করব না, কিন্তু আমি এখানে অ্যাভেলেবল থাকবো, যে ওর যখন কষ্টটা হবে ও যেন আমার কাছে আসতে পারে। আমরা বলি যে আমাদের টিন এজের বাচ্চারা আসে না আমাদের কাছে, আসতে চায় না। কেন চায় না? কারণ ওরা দেখে যে আমরা ওকে বিশ্বাস করি না। তাহলে ও কিভাবে বিশ্বাস করবে? ও কিভাবে বিশ্বাস করে ওর ভরটা আমার উপরে দিবে? বুঝেছেন? তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এই ট্রাস্টটা অ্যাজ আ পেরেন্ট ওদের সাথে ক্রিয়েট করতে পারিনি। এটা হঠাৎ করে টিনেজে এসেই ক্রিয়েট করা যাবে না। এটা আপনাকে ছোটবেলা থেকে একটু একটু করে বিন্দু বিন্দু করে তৈরি করতে হবে এই ট্রাস্টটা, যে আমি তোমার বিপদের সময় আমি তোমার জন্য আছি। তুমি যখনই কোনো প্রয়োজন ফিল করো, তুমি দৌড়ায় আমার কাছে পরম নির্ভরতা মনে করে, পরম আস্থার আমি জায়গা, তুমি আমার কাছে আসতে পারো। তুমি যতই ভুল করো না কেন, তুমি আমার সন্তান। হ্যাঁ, আমি তোমাকে ভুল দেখে তোমাকে বিচার করব না, আমি তোমাকে তোমার সন্তান, আমি তোমাকে ভালোবাসি আমার সন্তান হিসাবে। এই সাপোর্টের জায়গাটা পেরেন্টসদেরকে দিতে হবে। তার মানে একটা কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে অনেক সময় গার্জেনদের মধ্যে একটা ধারণা থাকে যে টিনেজ টাইমে এসে তার সন্তানকে অনেক বেশি সময় দিতে হবে, এবং তারা হয়তো সেরকম একটা প্রিপারেশনই নিয়ে থাকে যে বাচ্চা যখন টিনেজে যাবে, যখন সে একটু লোনলি ফিল করে দরজা বন্ধ করে দিচ্ছে, তখন বাবা মারা আসে তার সাথে কথা বলার জন্য। বাট এই যে বাচ্চার সাথে যে রিলেশনটা, এই রিলেশনটা কিন্তু অনেক আগে থেকে তাকে বিল্ড আপ করে আসতে হবে। ছোটবেলা থেকেই তার প্রতি এক ধরনের কমিটমেন্ট থাকতে হবে, রেসপেক্ট থাকতে হবে, এবং ট্রাস্টের ব্যাপার আপনি যেটা বলছিলেন, এই এই জিনিসগুলো থাকাটা কিন্তু অনেক জরুরি। ম্যাম, আমরা বেশ কিছু অসুবিধার কথা আলোচনা করলাম, এবং আপনি খুব সুন্দরভাবে প্রত্যেকটা বয়সকে ভাগ করে করে কোন বয়সে কি ধরনের সমস্যা হতে পারে আপনি সমস্যার কথাগুলো বললেন। এবারে একটু জানতে চাইবো যে এই প্রবলেমগুলো যদি কন্টিনিউ করতে থাকে, কারণ অনেকেই হয়তো প্রবলেমগুলো ফেস করছে এবং প্রবলেমগুলোকে সলভ করার কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না,
এই প্রবলেমগুলো শেষ পর্যন্ত কোন দিকে যেতে পারে, মানে এইটা থেকে আস্তে আস্তে ঝুঁকিপূর্ণ অবস্থায় কি আসতে পারে? যেমন আমি জিনিসটাকে একটু ইজি করে এই যে ছোট একটা বাচ্চাকে হয়তো বাবা মা হয়তো মোবাইলে বিজি থাকছেন, অনেক সময় বাচ্চার প্রতি অ্যাটেনশন দিচ্ছেন না, সেক্ষেত্রে বাচ্চাটা পরবর্তীতে তার মানসিক অবস্থা কোন দিকে যেতে পারে, এবং এটা আস্তে আস্তে মানে যদি আমি খারাপ দিকটা চিন্তা করি, নেগেটিভ সাইডটা চিন্তা করি, এটার নেগেটিভ সাইডটা কি হতে পারে? এখানে একটা কথা বলি যে আমাদের বাচ্চারা কিন্তু সব সময় অনেক প্রশ্ন করবে। ছোট বাচ্চাদের কথা যদি বলি, হ্যাঁ, যারা যখন কথা বলতে শিখে গেছে তখন তাদের মনে নানান প্রশ্ন থাকবে। ওরা নানান অবান্তর প্রশ্ন করবে, আজগুবি উদ্ভট টাইপের প্রশ্ন করবে। এবং আমরা কি করি, আমরা আমাদের ল্যাপটপে বিজি, এবং ওর দিকে ও যখন আমাকে কোনো একটা কিছু দেখাতে আসছে, আমি তখন ওর দিকে না তাকিয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ শোনো, হ্যাঁ আমি শুনছি, তুমি বলো। কিন্তু আমি কিন্তু ওর দিকে আই কন্ট্যাক্টই করছি না। অর্থাৎ আমি ওকে কি শেখালাম, আমি ওকে শেখালাম ইউ ক্যান ইগনোর। হ্যাঁ, ও ও আমাকে এত ইন্টারেস্ট নিয়ে কিছু একটা বলতে আসলো, আর আমি সেই জিনিসটাকে পাত্তাই দিলাম না। তাহলে ও শিখলো যে ঠিক আছে, তুমি যখন ও যখন ও বড় হচ্ছে, তখন আমরা যখন ওর কাছে এখন যাচ্ছি, তখন ও আমাদেরকে ইগনোর করছে, এটাই স্বাভাবিক। তো ইফ ইউ ডু নট লিসেন টু দ্য, এই আচরণটাই বাবা মারা পরবর্তীতে এসে ফেরত পাচ্ছেন বাচ্চার কাছে, ফেরত পাচ্ছেন। এবং ইফ ইউ ডু নট লিসেন টু দেয়ার স্মল টকস টুডে, they will not listen to your big talks tomorrow. হ্যাঁ, তো এই জিনিসটা আমাদেরকে এই জন্য ছোটবেলা থেকে অনুশীলন করতে হবে, যে ওরা যখনই একটা ছোট্ট একটা কাগজের টুকরা নিয়েও যদি এসে বলে মা দেখো একটা কাগজ, আমাকে ল্যাপটপ থেকে মাথা সরিয়ে ঘুরে ওর দিকে দেখতে হবে, ওয়াও তাই তো, এর মধ্যে কোথায় পেয়েছো, কি ছিল এর মধ্যে, হোয়াট এভার। হ্যাঁ, আমাকে ইন্টারেস্ট দেখাতে হবে, আই হ্যাভ টু বি ভেরি কিউরিয়াস, আই হ্যাভ টু বি ভেরি এনকারেজিং। হ্যাঁ, আই হ্যাভ, মানে এইভাবে আমি ওকে বুঝতে পারবো। আদারওয়াইজ আমি তো ওকে রিড করার চেষ্টা করছি না, আমি মনোযোগী পেরেন্টিং করছি না। পেরেন্টিং হতে হবে কনসিয়াস পেরেন্টিং, মনোযোগী পেরেন্টিং। হ্যাঁ, আচ্ছা, এটা গেল ছোট বাচ্চাদের কথা। আর আপনি যেটা বলছেন যে যখন ওরা এরকম ইগনোর হচ্ছে, হ্যাঁ, হতে এটাই হচ্ছে যে বড় হয়ে ওরা আমাদেরকে ইগনোর করবে একটা। আর আরেকটা হলো যে ওরা তো এক একটা ডেভেলপমেন্টাল স্টেজে এক একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়, প্রত্যেকটা মানুষই যায়। হ্যাঁ, একটা আমাদের প্রত্যেক শিশুই এরকম ভাবে এক একটা ডেভেলপমেন্টাল স্টেজে এক একটা অবস্ট্যাকলকে ফেস করে, এবং সেই অবস্ট্যাকলকে ওরা যখন রেজলিউশন করতে পারে ঠিক মতন, তখনই ওরা কিন্তু ওদের ডেভেলপমেন্টের পরের স্টেজে গিয়ে পৌঁছায়। হ্যাঁ, এটাই ডেভেলপমেন্টাল থিওরিস্টরা এরকম ভাবে বলেন। তো এই রেজলিউশন করতে গিয়ে কিন্তু আমরা পেরেন্টরা ওদের পাশে আছি, প্রত্যেকটা স্টেজে বলে দেওয়ার জন্য, গাইড করার জন্য, মেন্টর হিসাবে আমরা পাশে থাকবো, গাইড করার জন্য, যে হ্যাঁ এইভাবে করলে তুমি সাকসেসফুল হবে। কিন্তু আমি সবকিছু করে দিব না। এখানে আমরা যেটা করি, আমরা করি কি, এটাকে বলে হেলিকপ্টার পেরেন্টিং। আমরা ওকে কোনো বিপদ, কোনো অসুবিধা ফেস করতে দেই না। ও হোমওয়ার্ক করেনি, মা বসে হোমওয়ার্কটা করে দিল যাতে পরের দিনও পানিশমেন্টটা না পায়। তাতে করে কি হলো, ও শিখলই না, ও বুঝতেই পারলো না, প্রসেসের মধ্যে দিয়ে যেতেই পারলো না। হ্যাঁ, তাহলে ওর গ্রোথ তো হলো না, আমরা ওকে গ্রোই করতে দিচ্ছি না। তো এইখানে যেটা হচ্ছে যে একটা হলো যে আমরা ওকে ইন্ডিপেন্ডেন্ট হতে দিচ্ছি না আমাদের বাচ্চাদেরকে এরকম ভাবে। আর আরেকটা ব্যাপার হলো যে যখন ওর অনেক, ও জানে যে প্রত্যেকটা মানুষ জানে যে আমার অনেক লাইফ স্কিলস শেখা দরকার, আমার অনেক কম্পিটেন্সি শেখা দরকার, আমার স্বনির্ভর ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আমার
অনেক রেজিলিয়েন্স অর্জন করা দরকার। হ্যাঁ, এইগুলো যখন আমরা মিস করে যাচ্ছি এই স্টেপসগুলো, তখন আস্তে আস্তে কিন্তু বড় হতে হতে বাচ্চাদের মধ্যে কিন্তু ভিতরে ভিতরে প্রচন্ড ফ্রাস্ট্রেশন তৈরি হয়। তাদের কিন্তু আত্মবিশ্বাসী তারা হয় না, আত্মপ্রত্যয়ী হতে পারে না, লো সেলফ এস্টিম হয় বাচ্চাদের। এবং একটা সময় কিন্তু তখন ওদের ফ্রাস্ট্রেশন থেকে সেলফ হার্ম হতে পারে। কারো কারো ক্ষেত্রে এটা সুইসাইডাল থটস আসতে পারে, সুইসাইডাল অ্যাটেম্পটসও হয়ে যায়। হ্যাঁ, অনেক বাচ্চা সুইসাইড করছে, এখন তো সুইসাইড রেট অনেক বেড়ে গেছে। এবং এই বেড়ে যাওয়ার পেছনের কারণ হলো যে পেরেন্টের সাথে ওদের রিলেশনশিপের এই কমিউনিকেশন গ্যাপ ছোটবেলা থেকে তৈরি হয়ে এসছে। ম্যাম, আপনি বলছিলেন যে বাচ্চাদেরকে এই যে হোমওয়ার্ক করা থেকে সেভ করা, বা তারা কোনো একটা কঠিন কাজ সামনে আসছে, সেখানে বাবা মা তাকে হেল্প করে সে কঠিন কাজটাকে পার করে দেওয়া, হেলিকপ্টার প্যারেন্টিং এর কথা যেটা বলছিলেন, এইটাকে কি একটু ইলাবোরেট করবেন যে কেন এটাকে, মানে আমার নিজের একটা ইন্টারেস্ট যে কেন এটাকে হেলিকপ্টার প্যারেন্টিং বলা হচ্ছে? আচ্ছা, হেলিকপ্টার কি করে? হেলিকপ্টার রেস্কিউ করে। যেখানে দেখছে যে মানুষ সমুদ্রে ডুবে যাচ্ছে, হেলিকপ্টার এসে রেস্কিউ করছে। এবং আমাদের এইটাকে হেলিকপ্টার প্যারেন্টিং এই জন্যই বলে যে কোনো চ্যালেঞ্জেস বাচ্চাকে যেই পেরেন্টরা ফেস করতে দিচ্ছে না। হ্যাঁ, এই যে হোমওয়ার্কের ক্ষেত্রে যেটা হলো যে হোমওয়ার্ক করে নাই, মা হোমওয়ার্ক করে দিচ্ছে। বাচ্চা ছোট্ট বাচ্চাকেই ধরেন যে ও উঠার চেষ্টা করছে, কিন্তু মা এসে তুলে দিল, ওকে ওঠার চেষ্টাটাই করতে দিল না। মার ওখানে দাঁড়িয়ে থাকা উচিত দেখার জন্য যে আমার বাচ্চা ওঠার চেষ্টা করছে, ওকে অ্যাক্সিডেন্ট যাতে না হয়ে যায় সে পরিবেশটাকে তৈরি করতে হবে, কিন্তু ওকে নিজেকে ওঠার চেষ্টা করতে হবে, হোঁচট খেয়ে খেয়ে হাঁটতে শিখতে দিতে হবে। এইগুলো, এই যে হাঁটতে শিখতে দেওয়া, এটাও কিন্তু আমাদের অনেক পেরেন্ট কিন্তু আমরা এখন পাই যারা হামাগুড়ি দিতে দেয় না বাচ্চাকে, কারণ বাচ্চা ময়লা হয়ে যাবে। কথা বুঝেছেন? এটা হেলিকপ্টার প্যারেন্টিং। আচ্ছা ম্যাম, আপনি এই কথার প্রেক্ষিতে আমার আরেকটা কথা মনে হলো যে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদেরকে আমরা অ্যাকচুয়ালি মানে একটা রেসের মধ্যে নিয়ে আসি, পড়াশোনা নিয়ে বা তার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে। হতে পারে যে একটা বাচ্চা নাচ শিখছে, তাকে হয়তো নাচের কোনো একটা কম্পিটিশন, তাকে আমরা জোর করছি যে তাকে ফার্স্ট হতে হবে, বা পড়াশোনার ক্ষেত্রে তাকে আমরা জোর করছি যে ক্লাসে একদম টপার হতে হবে। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চাদের উপর একটা এক্সট্রা প্রেশার পড়ে। এই প্রেশারটা কেমন হয়? এবং এই সময়ে যেহেতু আপনি শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ে একজন বিশেষজ্ঞ, আমি আসলে এই জন্যই জানতে চাচ্ছিলাম যে এই সময়ে বাচ্চারা কিভাবে চিন্তা করতে পারে। বাচ্চারা তখন খুব কনফিউজড ফিল করে আসলে, যে মা বাবা যেটা চাচ্ছে আমি কি সেটা চাচ্ছি। আমরা তো ওর মাইন্ডটা রিড করি না, আমরা আমাদের গ্র্যাটিফিকেশন খুঁজি। আমি ছোটবেলায় যা হতে চেয়েছিলাম তা হতে পারি নাই, কাজেই আমার ছেলে এখন তাই হবে। কিন্তু বাচ্চাটা তখন খুব কনফিউজড ফিল করে, আমি তো এটা আসলে চাই না। তখন হয় কি যে ও নিজের স্বকীয়তাটা হারিয়ে ফেলে, ও নিজে যা চাচ্ছিল সেটার ও কোনো পারমিশন পায় না। এই পারমিশনগুলো কিন্তু আমাদেরকে প্রত্যেকটা স্টেজেই এক একটা বাচ্চার কিন্তু এক এক রকম পারমিশন লাগে, বাচ্চাদেরকে রিড করে করে কিন্তু এদেরকে এই পারমিশনটা দিতে হবে। হ্যাঁ, এবং ও যখন পারমিশনটা পাচ্ছে না তখন ওর ভিতরে কিন্তু একটা, এগুলোকে আমরা বলি যে ওর ভিতরে একটা মেসেজ চলে আসে যে your opinion is not important. হ্যাঁ, এবং you don't have the permission to grow. তোমাকে
মার কথা মতোই তোমাকে সবকিছু করতে হবে, মার কথা মতোই তোমাকে পড়তে হবে, মার কথা মতো বিয়ে করতে হবে, মার কথা মতন যা চাচ্ছে মা সেগুলো করতে হবে, তোমার নিজের ওপিনিয়নের কোনো মূল্য নাই। এবং এটাতে করে পরবর্তীতে কি হচ্ছে যে যখন সে তার জীবনে যখন সে ইন্ডিপেন্ডেন্টলি কিছু করতে যাচ্ছে তখন সে তার ওপিনিয়ন দিতে কিন্তু ভয় পাচ্ছে। তো এই ব্যাপারগুলোই হয় যে সেলফ এস্টিম ডেভেলপ করে না এইভাবে আমাদের বাচ্চাদের। আচ্ছা, আরেকটা বিষয় এখন খুব বেশি দেখা যাচ্ছে যে বাচ্চাদের স্ক্রিন টাইম অনেক বেড়ে গিয়েছে, বিশেষ করে এই যে অনলাইনে যে ক্লাস হচ্ছে, তাদেরকে অনলাইনে এক্সাম দিতে হচ্ছে, অনলাইনে বিভিন্ন ধরনের এটার পাশাপাশি যেটা হচ্ছে যে তারা অনলাইনে বিভিন্ন ধরনের মুভি দেখা থেকে শুরু করে গেম খেলা সবকিছুই একটা স্ক্রিনের মধ্যে তাদের হচ্ছে। এই যে বাচ্চাদের যে স্ক্রিন টাইমটা, হ্যাঁ, এটা কতটুকু হওয়া উচিত, এবং স্ক্রিন টাইমটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চার উপরে কি ধরনের ইফেক্ট পড়তে পারে? বাচ্চাদের স্ক্রিন টাইমের ফলে যেটা হয় যে ওদের মননশীলতা নষ্ট হয়ে যায়, ওদের সৃজনশীলতা নষ্ট হয়ে যায়, ওদের এই যে আপনার যে ব্রেন যে সূক্ষ্ম চিন্তাগুলো করে, যে ওরা মনে করে কি যে সবকিছুই ওই মুভির মতো, বাস্তবতাটা ওরা আর বুঝে উঠতে পারে না। ওরা মনে করে সুপারম্যান এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ জাম্প করছে, এটাই বাস্তবতা। হ্যাঁ, কিন্তু এটা যে করা যাবে না, ওই প্র্যাকটিক্যালিটিটা ওদের ব্রেন এটা নিতে অনেক কষ্ট হয় ওদেরকে পরে। এবং আরেকটা যেটা হয় যে এগুলো খুব ফাস্ট মুভিং, হ্যাঁ, স্ক্রিনে ও যা দেখছে ব্রেন এটার সাথে টিউনড হয়ে যায়। টিউনড হয়ে যাওয়ার ফলে তখন আর ধীরে যে কাজগুলো আমাদের করা দরকার, স্লো ভাবে আমাদের যে কাজগুলো মনোযোগ দিয়ে ধীরে ধীরে করা দরকার, যেমন ধরেন যে আমরা যখন এমব্রয়ডারি করছি তখন কিন্তু আমাদের সেখানে একটা সূক্ষ্ম হাতের একটা সূক্ষ্ম কাজ করতে হচ্ছে এবং সেটা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে করতে হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু তারা তখন ডেভেলপ করতে পারে না। লেখার ব্যাপারটাই বলেন, বাচ্চারা আজকাল লিখতে চায় না। কেন লিখতে চায় না? কারণ ওরা দেখছে যে অটোমেটিক্যালি সব লেখা হয়ে যাচ্ছে ছোটবেলা থেকে, ওকে লিখতে হবে কেন? এই কালচারের সাথে ও নিজেকে আর অ্যাডাপ্ট করতে পারে না। তারপরে টাচ করলেই লেখা হয়ে যাচ্ছে, টাচ করলে লেখা চলে আসছে, ইভেন একটা সেন্টেন্সই চলে আসছে আমি মনে মনে যা চাচ্ছি, আর সেখানে আমাকে এত কষ্ট করে এত লিখতে হবে কেন? আচ্ছা, তারপরে যেটা হচ্ছে যে আপনার অ্যাজিটেশন তো হচ্ছেই, অনেকক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে আমার মানে তখন স্ক্রিনে থাকিয়ে একটা আইসাইট তো নষ্ট হতেই পারে। আর আরেকটা হলো যে অনেকক্ষণ স্ক্রিন দেখলে ডেফিনেটলি তখন স্ক্রিন থেকে সরে আমি যখন অন্য কোনো কাজ করব তখন ওইটার সাথে আমার ব্রেন তখন কিন্তু টিউনড হতে পারবে না। হ্যাঁ, কাজেই স্ক্রিনে থাকার পরে আমরা বাচ্চাদেরকে যেটা করি যে স্ক্রিন ঠিক আছে, প্লে স্টেশন খেলে আসো, প্লে স্টেশন খেলে আসার পরে তুমি পড়তে বসো। ও ইয়ে দেয়, কি বলে, শর্ত দেয় যে প্লে স্টেশন খেলতে দাও তাহলে আমি পড়বো। প্লে স্টেশন খেলে আসার পরে পড়বে, অসম্ভব। ব্রেন আর এই পড়া একদম মানে একটা সম্পূর্ণ বিপরীত ব্যাপার। যখন শিশু খেলছে প্লে স্টেশনে তখন তার ব্রেইন আসলে অনেক ফাস্ট কাজ করে, লাইক সে হয়তো একটা রেসিং গেম খেলছে বা সে একটা মানে অনেক ফাস্ট কোন একটা গেম খেলছে। হঠাৎ করে যখন সে রিয়েল লাইফে চলে আসে তখন তার ব্রেইনটা ওই রিয়েল লাইফের সাথে অ্যাডাপ্ট করতে পারে না, টিউন হতে পারে না। জি, এবং 3D গেম যেগুলো আজকাল, যেগুলো 3D গেম খেলছে বাচ্চারা, এই 3D গেমে সাংঘাতিকভাবে এখানে ব্রেনে আরো কিছু নিউরোট্রান্সমিটারস রিলিজ হতে থাকে।
হ্যাঁ, এবং সেই নিউরো ট্রান্সমিটার্স এর সার্জে ব্রেন কিন্তু ওই স্পিডে চলতে থাকে, ঠিক আছে? আচ্ছা। সেই ব্রেন কোনো সময় কিন্তু মানে এত টিউনড হয়ে যাবে এই ফাস্ট স্পিডের ব্যাপারগুলোর সাথে যে ওর রিয়েল লাইফের স্পিডের সাথে তখন আর অ্যাডাপ্ট করতে পারবে না। অ্যাডাপ্ট করতে পারবে না। তার মানে আমরা যদি চিন্তা করি যে অ্যাজ এ প্যারেন্ট, যে আমার সন্তান হয়তো মাল্টিটাস্কার হয়ে যাচ্ছে, বাট আসলে কিন্তু তা হচ্ছে না। হ্যাঁ, সে মানে তার ব্রেইনটা আলটিমেটলি ধীরে ধীরে নষ্ট হচ্ছে এই হঠাৎ করে স্ক্রিন থেকে রিয়েল লাইফে চলে আসা বা রিয়েল লাইফ থেকে স্ক্রিনে যাওয়ার কারণে। একটা কোয়েশ্চেন আমরা পেয়েছি যেটা হয়তো আমি একটু পরে জিজ্ঞেস করতাম, যে হাউ টু রিডিউস স্ক্রিন টাইম, এবং পাশাপাশি এই কোয়েশ্চেনটা করেছেন মমতাজ মুক্তা নামে আমাদের একজন দর্শক। পাশাপাশি এই কোয়েশ্চেনটার সাথে আমি একটু অ্যাড করে দিতে চাই যে স্ক্রিন টাইমের বিকল্প কি হতে পারে। আচ্ছা, স্ক্রিন থেকে আমরা বাচ্চাকে একদম সরিয়ে রাখবো এই যুগে কিন্তু এটা হওয়া সম্ভব না, কারণ আমাদের এই যুগটাই হচ্ছে এখন যুগের সাথে আমাদেরকেও অ্যাডজাস্ট করতে হবে, কারণ সারা পৃথিবী এখন কিন্তু এই প্রযুক্তির মাধ্যমেই চলছে। কাজে আমি প্রযুক্তি ছেড়ে কিন্তু আমি টিকতে পারবো না, প্রযুক্তি আমাকে এটা নিতেই হবে, কিন্তু সেখানে লিমিটস থাকবে, রুলস থাকবে, রেগুলেশনস থাকবে। এগুলোকে বলে অনলাইন রেগুলেশনস বা অনলাইন এথিক্স, তাই না? অনলাইন এথিক্স আছে আমাদের বাচ্চাদের স্কুলে, কিন্তু প্রথমে কিন্তু এই এথিক্স গুলো কিন্তু শেখানো হয় না, কিন্তু যেটা কিন্তু খুবই জরুরি। স্ক্রিন দেওয়ার আগে, গাড়ি চালানোর আগে আমাকে ট্রাফিক রুলস যেরকম শিখতে হচ্ছে, কিভাবে না গেলে আমার অ্যাক্সিডেন্ট হবে, এখানেও আমাকে কিন্তু এই অনলাইন এথিক্স কিন্তু শিখিয়ে তারপরেই কিন্তু আমার হাতে অনলাইনটা আসা উচিত। হ্যাঁ, এবং অবশ্যই টাইম, সেখানে প্রত্যেকটা জিনিসের মতোই এখানেও কিন্তু একটা লিমিটেশন থাকবে, বাউন্ডারি থাকবে, যে এইটুকু তোমার অ্যালাউয়েন্স। হ্যাঁ, এবং এই সমস্ত জায়গাতে কিন্তু খুব ফার্ম এবং কনসিস্টেন্ট পেরেন্টিং হতে হবে। এখন আমি শুধু বসে বাচ্চাদের অর্ডার করব যে তুমি এইটুকু সময় খেলবে, তারপরে আর খেলবে না, কিন্তু ও মানে গেম খেলবে না, কিন্তু ওর তো গেম ভালো লাগছে। বাচ্চা তো বুঝতে পারছে না যে আমার যেটা ভালো লাগছে আমি সেটা করব না কেন, আর আমার এখন স্কুল নাই তো আমার করতে অসুবিধা কি, আমি পরে এক সময় পড়ে নিব। ও তো আর বুঝতে পারছে না যে ওর ব্রেনের এরকম হয়ে যাচ্ছে। তো সেই জন্য এখন যেটা করতে হবে যে আপনার অনেক বেশি বাচ্চাদের একটা প্রচন্ড নিডই হচ্ছে শারীরিক খেলাধুলা ছাড়া একটা বাচ্চা গ্রোথ কখনোই আমরা কল্পনা করতে পারি না। কাজেই আমার দিনের অনেক বড় একটা সময় আমাদেরকে ওদেরকে শারীরিক খেলাধুলা বলেন, অ্যাক্টিভিটি বলেন, ব্যায়াম বলেন, এগুলোতে এনগেজ করতে হবে। এবং স্ক্রিন টাইম থেকে কি করে দূরে রাখবো, এটার জন্য আমার বাসায় কিছু গ্রাউন্ড রুলস থাকতে হবে, যে আমার বাসার এটা ফ্যামিলি রুলস, আমাকে এটা ফলো করতে হবে। আমাকে সকালে উঠে আমাকে নাস্তা বানানোতে হেল্প করতে হবে, আমাকে বাসার প্রত্যেকটা বাচ্চার প্রত্যেকের জন্য, বাড়ির প্রত্যেকের জন্যই দায়িত্ব নির্দিষ্ট করা থাকবে, যে ওর দায়িত্ব এটা, ওর দায়িত্ব গাছে পানি দেওয়া, ওর দায়িত্ব কাপড়গুলো ভাঁজ করে রাখা, বা সবাই মিলেই এটা করা, বা এই কুকিং এ হেল্প করতে যাওয়া, তারপরে টেবিল গুছানো, তার যত কিছু বলেন, ঘর গৃহস্থালির যত কাজ, ইভেন গাড়ি পরিষ্কার করার জন্য আমরা বাচ্চাকে নিয়ে যাচ্ছি না কেন? আমার বাচ্চা সহ তো আমাকে গাড়ি পরিষ্কার করতে হবে। হ্যাঁ, আমি কাজের ছেলেকে নিয়ে যাচ্ছি, ওর স্কিল ডেভেলপমেন্ট করছি, কিন্তু আমার ছেলের স্কিল ডেভেলপমেন্ট করতে ভুলে যাচ্ছি। এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল করতে
করতে হবে যে আমাদের বাড়িতে সমস্ত ঘর গৃহস্থালী কাজের মধ্যে প্রত্যেকের অংশগ্রহণ অপরিহার্য করতে হবে। এবং আরেকটা হলো যে খেলাধুলা, বাচ্চারা যেহেতু খেলাধুলা পছন্দ করে, সব রকমের খেলাধুলাটা ওর জন্য ইনশিওর করতে হবে। কি কি আমাদের ঘুড়ি ওড়ানো হতে পারে, আপনার তারপরে যত রকমের বোর্ড গেমস আছে, চেস আছে, মাস্টার মাইন্ড আছে, আপনার উনো আছে, যেগুলো এগুলো কিন্তু ব্রেন গেমস। হ্যাঁ, খুবই এগুলো মানে চিন্তা শক্তিটা বাড়াচ্ছে। আর তারপরে হচ্ছে যে আপনার শারীরিক খেলাধুলা, একসঙ্গে বাচ্চাদের সাথে আপনারা পেরেন্টসরা ব্যায়াম করতে পারেন, যোগা করতে পারেন। এখন নানান রকম অনলাইনে অনেক রকমের মাইন্ডফুলনেস কোর্সেস হচ্ছে, এগুলো দেখে সবাই একসঙ্গে যোগ ব্যায়াম করতে পারেন, মর্নিং ওয়াকে যেতে পারেন, জগিং করেন, তারপরে বাসায় স্কিপিং করেন যদি বাইরে যেতে না পারেন। তারপরে আপনার স্ক্রিন টাইমও থাকবে, এমন না যে আমি স্ক্রিন টাইম বাদ দিয়ে দেবো। এন্টারটেইনিং স্ক্রিন টাইম, একসঙ্গে মুভি দেখেন, একসঙ্গে আপনি অ্যানিমাল ওয়ার্ল্ড দেখেন, তারপরে কি বলে স্পেস। হ্যাঁ, বাচ্চারা যা যা পছন্দ করে, আপনি এনসাইক্লোপিডিয়া দেখেন, কি বলে এই আউটার স্পেস নিয়ে বাচ্চাদের খুব ইন্টারেস্ট হয়, এইগুলো নিয়ে করেন। সায়েন্স নিয়ে এক্সপেরিমেন্ট করেন, বিজ্ঞান বাক্স, নানান রকমের মজার মজার জিনিস এগুলো বের করছে। আর কত রকমের আর্টস অ্যান্ড ক্রাফটস অ্যাক্টিভিটিস আছে, সমস্ত কিছুই আমার বাচ্চার সাথে কিন্তু আমাকে প্রথম অবস্থায় ইন্ট্রোডিউস করতে হবে। করে করে আমাকে দেখতে হবে যে কোন দিকে ওর ইন্টারেস্টটা বেশি, ন্যাক কোন দিকে। মিউজিক শেখাতে হবে, তারপরে কোন বাচ্চার যার মিউজিকের যার স্কিলস আছে তাকে ছোটবেলা থেকে মিউজিকের জন্য লেসনগুলোকে এনশিওর করতে হবে। পেইন্টিং যার আছে তাকে পেইন্টিং এর লেসন এনশিওর করতে হবে। স্পোর্টসে যার স্কিলস আছে তাকে ছোটবেলা থেকে নানান রকমের স্পোর্টসে দিয়ে দেখতে হবে কোন দিকে তার ন্যাক আছে, কোন দিকে তার স্কিল ডেভেলপমেন্ট হয়। ছোটবেলা থেকে আমাদেরকে পেরেন্টসদেরকে বাচ্চাদের সাথে সাথে থেকে এগুলো চর্চা করে করে দেখতে হবে, নাহলে আমার বাচ্চাও তো জানবে না যে ওর স্কিলস কোন দিকে। আচ্ছা, তার মানে এই আর তারপরে আপনার প্লে স্টেশন এবং এগুলোর জন্য বরাদ্দ টাইম থাকবে। আপনি অনেক কাজে যখন আপনি ইনভলভ করে ফেলছেন, ওকে এনগেজ করে ফেলছেন, অটোমেটিক্যালি স্ক্রিন টাইম কমে আসবে। ও স্ক্রিনে গেলে, ও প্লে স্টেশন খেলতে গেলে, ও ডিভাইস ট্যাব নিয়ে বসলে, আমি যদি না 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 করি, বাচ্চারা এটা কোনো মতেই শুনবে না। বরঞ্চ আমি ওর সাথে থেকে দুজনে এমন অ্যাক্টিভিটি গুলো করবো, এমন খেলাগুলো করব যেটা আমরা দুজনেই এনজয় করি। ইভেন আমিও এটা করতে গেলে দেখবো যে অভিভাবকরা নিজেরাও সেটা এনজয় করছেন। তার মানে স্ক্রিন টাইমের বিকল্প যে শুধু পড়ার টেবিল, ব্যাপারটা কিন্তু তা না। অনেক সময় গার্জিয়ানরা যেটা চিন্তা করেন যে টেলিভিশন দেখো বা তুমি ইউটিউব দেখো এবং ইউটিউব দেখা শেষ হলে তুমি পড়তে বসো, ঠিক আছে? এটা সম্ভবই না, সেটা কিন্তু সম্ভব না। তার মানে গার্জিয়ানদেরকে তাদের বাচ্চাদেরকে বিভিন্ন কাজে, ঘরের কাজে, ম্যাম যেটা বললেন যে নাস্তা বানানো থেকে শুরু করে কাপড় গোছানো, গাছে পানি দেওয়া, এমনকি গাড়ি ধোয়া, ঠিক আছে, সব কাজেই বাচ্চাদেরকে ইনভলভ করতে হবে। হতে পারে সে হয়তো খুবই স্কিলফুলি কাজটা করতে পারছে না, কিন্তু তাকে শেখাতে হবে, তার স্কিলটাকে ডেভেলপ করার মতো তাকে সুযোগ করে দিতে হবে। এবং ম্যাম আরেকটা কথা যেটা বললেন, যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে বাচ্চাদেরকে হেল্প করতে হবে তার লাইফের টার্গেটটা খুঁজে বের করতে। সে কি হতে চায়, সে কোন জায়গাটা পছন্দ করে, এটা খুঁজে বের করার, বাচ্চারা তো পছন্দ করছে, বাট খুঁজে বের করে দেওয়ার দায়িত্ব কিন্তু গার্ডিয়ানের, প্যারেন্টের। এইটাই, পেরেন্টিং গাইড হিসাবে আমরা থাকবো, মেন্টর হিসাবে থাকবো, ওর সাথে সাথে আমরা আগাবো। মানে আমি এই যে আমার জীবনের যে গ্র্যাটিফিকেশন আমি ওর মধ্যে দিয়ে আমি পূরণ করতে চাই, এই সময়টা আমি কিন্তু আমার জীবনের গ্র্যাটিফিকেশন
খুঁজে পেতে পারি যা আমি করতে পারিনি, আমি ওর সাথে আমি এখন সেগুলো শুধু পড়াশোনা না, আমি খেলাধুলায় আমি এগুলো চর্চা করে আমার জীবনের ওই গ্র্যাটিফিকেশন গুলো মেটাতে চেষ্টা করতে পারি। ম্যাম, এবারে আমরা আমরা আসলে অনেকগুলো টপিক নিয়ে কথা বলেছি অলরেডি, যে শিশুদের কি কি অসুবিধা হতে পারে, আচরণগত সমস্যার কথা আমরা বলেছি, এই সমস্যাগুলোকে কিভাবে ওভারকাম করা যায় সেই কথাগুলোকে, মানে এই সমস্যাগুলা কতটা রিস্কি হতে পারে আমাদের জন্য, এক একটা ফ্যামিলির জন্য, সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় স্ক্রিন টাইম নিয়ে আমরা কথা বলেছি, কিভাবে স্ক্রিন টাইমের অল্টারনেটিভ বের করা যায়, কিভাবে স্ক্রিন টাইমটাকে কমিয়ে আনা যায়। এমনকি স্ক্রিন টাইম যখন আমরা বাচ্চাকে খেলতে দিচ্ছি, প্লে স্টেশন তার হাতে দিচ্ছি, তখনও কিভাবে তাকে এঙ্গেজ রাখা যায়, এনার্জাইজ রাখা যায়, এবং এই যে খেলার ব্যাপারটা তার জন্য লিমিটেড বাট এনজয়েবল করা যায়, সেটা নিয়ে আমরা কথা বলেছি। এবারে একটু কথা বলতে চাই যে অভিভাবকদের আসলে করণীয় কি আছে এক্ষেত্রে। আমরা যদি ওভারঅল চিন্তা করি, আমরা একটা প্যান্ডেমিক টাইম পার করছি, অনেকেই আমরা বাসাতেই থাকছি দীর্ঘ সময়, সেক্ষেত্রে অভিভাবকরা কি করতে পারেন বাচ্চাদের মানসিক উন্নয়নের জন্য? বাচ্চাদের মানসিক উন্নয়নের জন্য অভিভাবকরা তো খেলতে পারেন, একসঙ্গে খেলতে হবে এবং এমন খেলা খেলতে হবে যেটা আমিও পছন্দ করি। হ্যাঁ, তাহলেই আমার মধ্যে যে ওর স্বাচ্ছন্দ্যটা, উল্লাসটা ওরা দেখবে, তাতেই কিন্তু ওরা এনগেজ হওয়ার চেষ্টা করবে। আমার মধ্যে আমি যদি মন খারাপ করে খেলি, অনেক উদ্বেগ নিয়ে খেলি, অনেক বিষণ্ণ হয়ে খেলি, তখন বাচ্চা কোনো সময়ই আমার সাথে কানেক্ট করবে না। হ্যাঁ, আমার খেলার সময়টা হবে, ইট উইল বি বোথ ওয়েজ থেরাপিউটিক। এটা যেমন বাচ্চার জন্য তার কিন্তু ভীষণ পছন্দ করে বাবা মা যদি তার সাথে খেলে। হ্যাঁ, এটা কিন্তু ওদের একটা বিশাল পাওয়া, কিন্তু আমরা মনোযোগী হয়ে খেলি না, আমাদেরকে মনোযোগী হয়ে খেলতে হবে, এটা হলো 1 নম্বর। আর হলো যে আপনার আমি অভিভাবকের করণীয় তো মানে এই জিনিসটাই আমাদেরকে জয়েন্টলি একসঙ্গে কাজ করতে হবে। আর আরেকটা হলো যে ওদের ওদের বিভিন্ন সময় যখন ওরা যখন রাগ করছে, ওরা যখন কথা শুনছে না, তখন চট করে আমি রিয়্যাক্ট করলে চলবে না। হ্যাঁ, আমাকে রিয়্যাক্ট না করে আমাকে রেসপন্সিভ হতে হবে। আমাকে প্রথমে ওর কষ্টটা বুঝার চেষ্টা করতে হবে যে ও কিসের সাথে স্ট্রাগল করছে। আমাকে বিশ্বাস করতে হবে নিশ্চয়ই কোনো একটা সঙ্গত কারণ আছে যেই কারণে আমার বাচ্চা এত বেশি রেগে যাচ্ছে। হ্যাঁ, তো আপনাকে যে অভিভাবকের কি করণীয় যদি বলেন মানসিক স্বাস্থ্যের জন্য, তাহলে প্রথম কথা যেটা দরকার, আমাকে ওর সাথে কানেকশন তৈরি করতে হবে। হ্যাঁ, ডিসকানেকশন করলে হবে না। আমরা কি করি, প্রথমেই আমরা ওকে কন্ট্রোল করার চেষ্টা করি, ওকে পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করি, তাতে করে হয় কি আমরা ডিসকানেক্টেড হয়ে যাই, এবং বাচ্চাও কিন্তু তখন ভেতরে ভেতরে আর আমার সাথে আমাকে অ্যাকসেপ্ট করবে না। ওকে ম্যাম, আপনি তো এভার কেয়ার হসপিটাল ঢাকা শিশু বিকাশ কেন্দ্রে বিভাগীয় প্রধান হিসেবে আছেন, এবং সেখানে রেগুলারলি অনেক বাচ্চাদেরকে দেখা হচ্ছে, অনেক বাবা মা এবং প্যারেন্টসরা বাচ্চাদের বিভিন্ন প্রবলেম নিয়ে আসছেন। তো এই করোনাকালীন সময় কোন ধরনের অসুবিধা আপনারা বেশি পেয়েছেন যেটা প্যারেন্টসরা নিয়ে আসছে? আমরা কিন্তু এই জিনিসটাই বেশি পাচ্ছি যে বাচ্চারা স্ক্রিনে আসক্ত হয়ে যাচ্ছে। আর খুব মজার একটা বিষয় হচ্ছে যে আমাদের ছোট ছোট বাচ্চা যেগুলো আসে, সব এই একই সমস্যা নিয়ে আসে। আমার বাচ্চা কিছু স্ক্রিন ছাড়া, ট্যাব ছাড়া কোনো মতেই খায় না। এটা হচ্ছে আমাদের 1 নম্বর, আমরা এটা দেখি। এবং ওরা এটা একটা হয়। আর আরেকটা সমস্যা অনেক বেশি আসে আমাদের, আগেও আসতো, এখনো এই করোনাকালীন সময়েও আরো আসছে, যে বাচ্চারা কথা বলছে না। তো এই সমস্ত কিছুর সাথেই আমরা দেখছি যে অবশ্যই স্ক্রিন টাইমের যোগাযোগটা অত্যন্ত বেশি। কারণ ওরা ধরেই নিয়েছে আমাকে কথা বলতে হবে কেন, আমার কথা তো সব স্ক্রিন বলে দিচ্ছে।
আমাকে কষ্ট করে কথা বলার তো আর কোনো দরকার নাই। আর আরেকটা হলো যে এই যে ওরা বলছে যে স্ক্রিন মোবাইল ছাড়া আমার বাচ্চা খায় না, এই মোবাইলটা আপনার বাচ্চা কি মানে পেট থেকে বের হয়ে শিখেছিল যে মোবাইল ছাড়া খাওয়া যাবে না? কে দিয়েছিল মোবাইলটা? হ্যাঁ, তো আমাদের এটাই হচ্ছে কথা যে আমাদের পেরেন্টসরা যখন দেখছেন যে ছোট বাচ্চা অত ছোট বাচ্চা স্ক্রল করতে শিখে যাচ্ছে, মোবাইল দেখে সে মোবাইলের সাথে ABCD বলছে, কিন্তু তার মানুষের সাথে কথা বলা সেখানে আর সে ইন্টারেস্টেড হচ্ছে না। এই জিনিসটা যখন আমরা দেখছি যে আমরা যখন বন্ধ করতে বলছি যে না আপনার মোবাইল একেবারে বন্ধ, আপনি বাচ্চার সাথে খেলা ছাড়া কোনো বিকল্প নাই, মোবাইল যখনই বন্ধ করছে বাচ্চা 2 দিন কাঁদছে, 3 দিন কাঁদছে, বড় জোর 4 দিন কাঁদছে, 5 দিনে 3 সে ভুলেই যাচ্ছে মোবাইল, আর মোবাইলের প্রতি আর তার নেশা থাকছে না। কাজেই এই জিনিসগুলো কিন্তু আমরা ইন্ট্রোডিউস করে দিয়েছি। আমাদেরকে এই সমস্ত জায়গায় নিজেদেরকে কারেকশন করতে হবে। আমি গাড়ি চালানো, আমার 3 বছরের বাচ্চা যদি আমার কাছে গাড়ির চাবি চায় আমি তো দিব না। সেরকম ভাবে আমি মোবাইল তো ওর বয়স হয়নি, আমি ওকে এই অ্যাক্সিডেন্টের মধ্যে কেন ফেলবো? এই আসক্তিটাই বেশি আসছে। আর যারা আমাদের কাছে অনেক বেশি খুব ইন্টারেস্টিং আরেকটা হলো যে স্কুল রিফিউজাল নিয়ে আমরা অনেক বাচ্চা আমরা পেয়েছি যারা একেবারে স্কুলে স্কুল ভীতি, এরকম অনেক বাচ্চা আমাদের কাছে আসতো। এটা হলো করোনার আগে। আর এখন আমরা দেখছি যে সেই বাচ্চাগুলো কিন্তু খুব আনন্দে আছে যে তাদের স্কুলে যেতে হচ্ছে, কিন্তু তারা আবার আরেক দিকে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় পেরেন্টদের আমি আমার ছোট্ট একটা ঘটনা শেয়ার করতে পারি। আমাদের মানে পেশেন্ট দেখা অবস্থায় একটা বাচ্চা পেশেন্টকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কোথায় পড়ো, লাইক আমি আসলে জানতে চাচ্ছিলাম সে কোন স্কুলে পড়ে। বাচ্চাটা আমাকে অ্যান্সার করেছে আমি জুমে পড়ি। এটা ছিল, খুবই মজার ছিল যে ধান গাছে তক্তা হয় ধান। আমাদের বাচ্চাদের এখন এই অবস্থা, গরুর দুধ কোথায় পাওয়া যায়? বাজারে পাওয়া যায়। ম্যাম আমরা প্রোগ্রামের একদম শেষের দিকে আমরা একটা কোয়েশ্চেন দিয়ে শেষ করতে চাই। মমতাজ মুক্তা উনি কোয়েশ্চেন করেছেন যে ম্যাম ইউ হ্যাভ সেড অ্যাবাউট সেন্সিবল প্যারেন্টস, বাট হোয়াট অ্যাবাউট দোজ প্যারেন্টস হু থটস দ্যাট আই হ্যাভ মেডস, সো ওয়াই মাই কিডস উইল ডু মাই হাউসহোল্ড ওয়ার্কস? ইয়েস, এখানে দেখেন যেই পেরেন্টসরা এরকম ভাবছেন তারা কিন্তু তাদের মেডসদেরকে স্কিলফুল বানিয়ে দিচ্ছেন, কিন্তু তাদের বাচ্চাদেরকে স্কিল জীবনের জন্য তৈরি করছেন না। হ্যাঁ, আমরা একটা বিশাল জিনিস মিস করে যাচ্ছি। আমাদের বাচ্চাদেরকে দক্ষ করে তুলতে হবে কঠিন ভবিষ্যৎকে মোকাবেলার জন্য। আমাদের চাইতেও ওদের সময় কিন্তু জীবনটা আরো অনেক কঠিন হবে, ওদেরকে আরো অনেক ইন্ডিপেন্ডেন্ট করে তৈরি করতে হবে। তো কাজে মেডস থাকুক না থাকুক, আমার প্রথম দায়িত্ব আমার বাচ্চা সমস্ত কাজ শিখলো কিনা। হ্যাঁ, কাপড় ইস্ত্রি থেকে শুরু করে, কাপড় ধোয়া থেকে শুরু করে, ঘর ঝাড়ু থেকে শুরু করে, ঘর মোছা থেকে সমস্ত কিছুতে কিন্তু আমার বাচ্চার এক্সারসাইজ হচ্ছে এবং আমার বাচ্চার এটা গ্রোথে হেল্প করছে। হ্যাঁ, আমার বাচ্চা বাইরে খেলতে যেতে না পারলেও এইভাবে কিন্তু আমি আমার বাচ্চাকে ঠিক রাখতে পারছি এবং সে কিন্তু রেসপন্সিবল বাচ্চা হিসেবে বড় হচ্ছে। কাজে আমাকে এটার কোনো বিকল্প নাই। আমাদের ডেভেলপমেন্ট মানে শুধু কথার বিকাশ বা বুদ্ধিবৃত্তিক বিকাশ বা হাঁটা চলার বিকাশ এইটাতেই সীমাবদ্ধ না। আমাদের কিন্তু সেলফ হেল্প এবিলিটি, এটা কিন্তু একটা বিকাশের বিশাল ইম্পর্টেন্ট একটা ডোমেন। এবং তারপরে আরেকটা ডোমেন আছে যেটা আমরা মিস করে যাই, যেটা আমাদের মরালিটির বিকাশ, আমাদের মরাল ডেভেলপমেন্ট, আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু ডেভেলপমেন্টের একটা খুবই ইম্পর্টেন্ট ডোমেন। এবং
আপনি যদি ছোটবেলা থেকে ওর ভেতরে একটু একটু করে যদি এই মরাল ডেভেলপমেন্ট, প্রত্যেকটা ফ্যামিলির ভ্যালুজ আছে, আমাদের ফ্যামিলি ভ্যালুজ এবং ফ্যামিলির যে আদর্শগুলো, এগুলো যদি ছোটবেলা থেকে আপনি যদি ওর ভেতরে ঢোকাতে না পারেন, তাহলে কিন্তু বড় হয়েও কিন্তু হি উইল ফিল লস্ট। ওকে কেউ শেখায়নি, ও জানতো না। হ্যাঁ, এবং এগুলো কিভাবে আপনি শেখাতে পারেন? আপনার জীবনের গল্পগুলো ওকে বলে আপনি শেখাতে পারেন। আপনি ছোটবেলায় কি কি করতেন, আপনার বাবা আপনি কি 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 গল্প বলতো, আপনার জীবনের কি কি এক্সপিরিয়েন্স ছিল, এবং গল্প বলার মাধ্যমে আমরা, গল্প বলাটাকে আমরা খুব ইম্পর্টেন্ট ধরি, যে অনেক রকমের বাচ্চাদের জন্য কিন্তু শিশুতোষ গল্প আছে। আমাদের আব্দুল্লাহ আবু সাইদ কতভাবে চেষ্টা করছেন বাচ্চাদেরকে গল্পের বইয়ে অভ্যস্ত করাবার জন্য। তো এই গল্পের বইয়ের মাধ্যমে, এই গল্পের বই ও কখন পড়া শিখবে? যখন প্রতি রাতে আপনি ওর সাথে শুয়ে শুয়ে প্রতিদিন একটা করে গল্প বলবেন, এবং সেই গল্প থেকে একটা সারমর্ম, গল্পের উপদেশ বাণীটা কি ছিল, সার কথাটা কি ছিল, সেটা যখন মরাল লেসনটা ওকে যখন বলবেন, তখনই তো আস্তে আস্তে গল্পের প্রতি মরাল লেসনও শিখবে এবং গল্পের প্রতি আকৃষ্ট হবে। এই জিনিসগুলো আমরা ভুলে যাই। এবং সবকিছুর মধ্যে আপনি আপনাদের যার যেটা প্রার্থনার ধরন আছে, হ্যাঁ, যে যে ধর্ম, সমস্ত ধর্মের যে যেই ধর্মে আছেন সেই ধর্মের আলোকে বাচ্চাকে সেই প্র্যাকটিসগুলো করতে শেখান। আমাদের এই করোনাকালীন এটা আমাদের একটা অনেক বড় একটা লেসন হয়েছে, যে আসলে আমরা কত হেল্পলেস, আমাদের কিছুই করার নাই সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাওয়া ছাড়া। এই জিনিসগুলোতে ওদেরকে তৈরি করতে হবে। রিলিজিয়াস প্র্যাকটিসে বাচ্চাদেরকে অভ্যস্ত করাটাও, এটাও প্যারেন্টহুডের একটা বড় পার্ট, বড় দায়িত্ব আমাদের। ম্যাম অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি আমাদের সাথে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন, এবং আরো অনেক বিষয় আসলে ছিল, কিন্তু আমরা সময় স্বল্পতার জন্য আমাদেরকে অনেক সংক্ষেপে কথাগুলো শুনতে হয়েছে। এবং সত্যি কথা যে আপনার সাথে আমি এটা মানে আলোচনা বলবো না, এটা ওয়ান কাইন্ড অফ আমরা আসলে আড্ডা দিলাম একটা সুন্দর একটা টপিক নিয়ে, এবং এই আড্ডার মাধ্যমে আমরা অনেক কিছু জেনেছি, আমাদের দর্শকরা অনেক কিছু জেনেছে। সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আবার নতুন কোনো একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো, কারণ বাচ্চাদেরকে এই যে বড় করার ব্যাপারটা, তাদেরকে মানুষের মতো মানুষ করার ব্যাপারটা, আসলে এটা একটা ভাস্ট বিষয়। এবং আপনি শুরুতেই যেটা বলেছিলেন যে এটা আসলে কোনোভাবে এটাকে একটা সিলেবাসের মধ্যে আনা যাবে না, যতক্ষণ না পর্যন্ত একজন প্যারেন্টস সেই অভিজ্ঞতার মধ্যে পড়েন, তিনি যখন পুরো ব্যাপারগুলোকে একদম নিজের লাইফে ফেস করেন। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও অনেক ধন্যবাদ, আপনিও অনেক সুন্দর করে জিনিসগুলোকে সারমর্ম করেছেন। থ্যাংক ইউ। আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। দর্শক, সবশেষে আপনাদেরকে একটা কথা বলবো যে আপনার হয়তো একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে অথবা একটা ইনস্টাগ্রাম আইডি আছে, কিন্তু একবার ভেবে দেখেন তো আপনার বাচ্চার কিন্তু কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই বা ইনস্টাগ্রাম আইডি নেই। আপনি আপনার সময়টা ফেসবুকে দিচ্ছেন, আপনার সবকিছু আপনি ফেসবুকে শেয়ার করছেন, কিন্তু আপনার বাচ্চা কার সাথে শেয়ার করছে? তার শেয়ার করার জায়গাটা কিন্তু আপনি। সো আপনাকে এখন থেকে বাচ্চার প্রতি সময় দিতে হবে। বাচ্চা কি করছে, কোথায় কি করতে চায়, সে কি দেখছে, এগুলো একসাথে এনজয় করেন না। এই লকডাউনের টাইমটা, এই ঘরে থাকার টাইমটা দেখবেন অনেক বেশি এনজয়েবল হয়ে যাবে। আশা করি নেক্সট একটা এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।